Hello, assalamu alaikum. Welcome to the software engineering course. Basically, our course is information system design and software engineering. Okay, so today we are going to discuss about software process models. So for this chapter, we are going to follow this slide. I have already given you this slide when the semester has started. Okay, so in this chapter specifically we are going to discuss about some software life cycle models. So these are the topics we are going to discuss in this lecture, in this chapter. Hopefully we will discuss about the waterfall model, the rapid application development model, and incremental model in this tutorial. Okay, so we are going to follow our textbook, and we are going to follow this book of S.Pressman. So software process models. তো বেসিক্যালি আমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে এই জিনিসগুলো একটু পড়ে নেওয়া উচিত। মানে থ্রু আউট দ্য চ্যাপ্টার আমরা আসলে কি নিয়ে পড়াশোনা করব, কি জানবো, কি নিয়ে ডিল করব। সো সফটওয়্যার প্রসেস মডেল জিনিসটা আসলে কি বলতেছে, কুইক লুক থেকে যদি আমরা একটু দেখা শুরু করি। সো হোয়াট ইজ ইট? When you work to build a product or system, it's important to go through a series of predictable steps, a roadmap that helps you to create a timely, high-quality result. This roadmap, in case of software engineering, is called a software process. Like এখানে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সিস্টেম বানানোর কাজ শুরু করি তখন আমাদেরকে প্রেডিক্টেবল কিছু একটা স্টেপের সিরিজ নিয়ে আগানো উচিত, বা হাতে রেখে আমরা কি কাজ করব প্রেডিক্টেবল থাকা উচিত। সো কাইন্ড অফ একটা রোড ম্যাপের মতো, যে রোড ম্যাপটা আমাকে হেল্প করবে যে একটা টাইমলি একটা হাই কোয়ালিটির রেজাল্ট যাতে আউটপুট আকারে আসে। সো এই রোড ম্যাপটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে সফটওয়্যার প্রসেস। তো এই সফটওয়্যার প্রসেস হু ডাজ ইট, এই কাজগুলো আসলে কারা করে? So software engineers and their managers adapt the process to their needs and then follow it. In addition, the people who have requested the software have a role to play in the process of defining, building and testing it. So বলতে চাচ্ছি ওরা এখানে এই সফটওয়্যার প্রসেসের সাথে বেসিক্যালি কারা জড়িত? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্টাল ম্যানেজার, অর্গানাইজেশনাল ম্যানেজার, ইভেন যারা এই সফটওয়্যারটা বানানোর রিকোয়েস্টটা করে, লাইক কাস্টমার হতে পারে, অর্গানাইজেশনের পক্ষ থেকেও সফটওয়্যারটা বানানোর রিকোয়েস্ট আসতে পারে। সো বেসিক্যালি একটা সফটওয়্যারকে যদি আমি টোটাল একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করি, এই প্রজেক্টের সাথে জড়িত মোটামুটি সবাই সফটওয়্যার প্রসেস, এই টোটাল প্রসেসটার সাথে সবাই রিলেটেড থাকে। সো ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? Because it provides stability, control and organization to an activity that can, if left uncontrolled, become quite chaotic. So software process modelটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা একটা প্রেডিক্টেবল সিরিজ, প্রেডিক্টেবল স্টেপের একটা সিরিজ। সো আমরা যদি কোনটার পরে কোন কাজগুলো করব, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে প্রেডিক্ট করে না রাখি, তার মানে আমরা যদি এটাকে আনকন্ট্রোলড অবস্থায় রেখে দিতাম, খুবই কেওটিক একটা সিচুয়েশন হইতো। So that is why it is much more important. So what are the steps? At a detailed level, the process that you adopt depends on the software that you are building. One process might be appropriate for creating software for an aircraft avionics system, while an entirely different process would be indicated for the creation of a website. So এখানে যেটা বলতে চাচ্ছে যে স্টেপগুলো আসলে কি সে এক এক ধরনের সফটওয়্যারের জন্য সফটওয়্যার প্রসেসগুলো এক এক রকম হবে, এবং ওই একই কথা আর কি, মানে কোনো ফিক্সড কোনো স্টেপ নাই যেটা সব ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক প্রোডাক্ট? ওয়ার্ক প্রোডাক্টটা আসলে এখানে কি হচ্ছে? So from the point of view of a software engineer,
The work products are the programs, documents, and the data that are produced as a consequence of the activities and the tasks defined by the process. So আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আগের চ্যাপ্টারে অ্যাক্টিভিটি কি, টাস্ক কি, এই জিনিসগুলা আমরা একটু ধারণা নিয়েছিলাম। সো বেসিক্যালি আমরা ইভেন এবং আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি পড়ছিলাম, আমব্রেলা অ্যাক্টিভিটি পড়ছিলাম। এই জিনিসগুলো আমাদের আবারও কাজে লাগবে এই চ্যাপ্টারে এসে। সো টোটাল সফটওয়্যার প্রসেসের ক্ষেত্রে আসলে ওয়ার্ক প্রোডাক্টগুলো কী কী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে ওয়ার্ক প্রোডাক্টগুলো হচ্ছে আমরা এই সফটওয়্যারটা বানানোর জন্য যে প্রোগ্রামিং করে থাকি, ডকুমেন্টেশন অ্যান্ড অবভিয়াসলি দ্য ডেটা। এবং এগুলো আসলে কার কনসিকুয়েন্স হিসেবে উদ্ভূত হয় বা আমরা পেয়ে থাকি, আমরা সফটওয়্যার প্রসেসে যে অ্যাক্টিভিটিগুলো, যে টাস্কগুলো আমরা ডিফাইন করে থাকি বা ফলো করে থাকি, সেগুলোর কনসিকুয়েন্স হিসেবে আমরা এই প্রোগ্রাম, ডকুমেন্ট এবং ডাটাটাকে ওয়ার্ক প্রোডাক্ট হিসেবে পেয়ে থাকি। ওকে, সো হাউ ডু আই এনশিওর দ্যাট আই হ্যাভ ডান ইট রাইট? So there are a number of software process assessment mechanisms that enable organizations to determine the maturity of their software process. আমরা এই স্লাইডের লাস্টে যে দেখব একটা সফটওয়্যারের ম্যাচুরিটি কীভাবে ডিটারমাইন করতে হয়। So however, the quality, timeliness and the long run viability of the product you build are the best indicators of the efficacy of the process that you use. So এই আমরা সফটওয়্যার প্রসেস ফলো করে, সফটওয়্যার প্রসেসের অনেক ধরনের মডেল আছে এবং এক একটা মডেল এক এক ধরনের সফটওয়্যার বিল্ড করার জন্য আসলে সুইটেবল। সো আমরা আলটিমেটলি যেই সফটওয়্যারটাকে প্রোডাক্ট হিসেবে, আউটপুট হিসেবে যেটাকে পাচ্ছি সফটওয়্যার একটা প্রোডাক্টকে, সেটার কোয়ালিটি কতটুকু টাইমলি আমি প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারলাম এবং তার লং টার্ম যে ভায়াবিলিটিটা আছে, এই জিনিসগুলাই আসলে ইন্ডিকেট করে আমি যে প্রসেসটা ফলো করছিলাম তার কর্মদক্ষতা, মানে এফিকেসিটা কতটুকু। সো দিস আর দ্য ভেরি বেসিক থিংস আমাদের এই চ্যাপ্টারটার জন্য আমাদের পড়ে নেওয়া উচিত। সো দ্যাটস ওয়াই আমরা পড়ে নিলাম। আই হোপ সবাই বুঝতে পারছো আমরা এখানে কী কী পয়েন্ট নিয়ে আলোচনা করছি। সো সফটওয়্যার প্রসেসটা কী জিনিস, হোয়াট ইজ ইট, হু ডাজ ইট, ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, হোয়াট আর দ্য স্টেপস, what is the work product, and how do we ensure that we have done it right. So we are moving on to the next page. Basically আমরা এখানে যে পেজটা পড়লাম সেই পেজ নাম্বারটা হচ্ছে 30, রজার প্রেসম্যানের বইয়ের চ্যাপ্টার 2 প্রসেস মডেল, পেজ নাম্বার 30। এবং বেসিক্যালি হচ্ছে আমরা স্লাইডের সাথে মিলায় পড়ব। তো আমি ফার্স্টে একটু বইটা গো থ্রু করব এবং এই আমরা যে স্লাইডটা ফলো করার কথা বললাম, এই স্লাইডে মানে স্লাইডের কন্টেন্টগুলো যেখান থেকে আসলে নাও, আমরা আসলে বেসিক্যালি সেই বইটাকেই পড়তেছি। সো এখন আমরা আসি হচ্ছে জেনারিক প্রসেস মডেল। আসলে প্রসেস মডেল বলতে কি বোঝাচ্ছে? সো সফটওয়্যার প্রসেস কী জিনিস এটা আমরা দেখে আসছিলাম আগের চ্যাপ্টারটাতে। So in chapter 1, a process was defined as a collection of work activities, actions and tasks that are performed when some work product is to be created. Each of these activities, actions and tasks reside within a framework or model that defines the relationship with the process with one another. Okay, so এখানে বেসিক্যালি যে ফ্রেমওয়ার্কটার কথা বলতেছে, আমরা এটা পড়ে আসছিলাম। তো এই জিনিসটা আমরা আবার একটু রিপিট করব এই চ্যাপ্টারটাতে এসে। সো আমরা আগে একটু ছবিটা দেখে আসি আমাদের ছবিটা কীরকম ছিল। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা সফটওয়্যার প্রসেস ফ্রেমওয়ার্ক। কিছু জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি থাকে, 5টা জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি ছিল: কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট। অ্যান্ড এদের ব্যাক এন্ডে থ্রু আউট দ্য সফটওয়্যার প্রসেস আমব্রেলা অ্যাক্টিভিটি ছিল, কিছু আমব্রেলা অ্যাক্টিভিটি আমরা নামও দেখে আসছিলাম। তো সফটওয়্যার প্রসেস মডেলে আমরা এই জিনিসগুলো আরেকবার একটু রিপিট করব। সো দ্য সফটওয়্যার প্রসেস ইজ রিপ্রেজেন্টেড schematically in figure 2.1. Referring to the figure, each framework activity is populated by a set of software engineering actions. Each software engineering actions is defined by a task set that defines the work tasks that are to be completed, the work products that will be produced, the quality assurance points that will be required,
and the milestones that will be used to indicate progress. As I discussed in chapter 1, a generic process framework for software engineering defines 5 framework activities: communication, planning, modeling, construction, and deployment. In addition, a set of umbrella activities like project controlling, tracking and control, risk management, quality assurance, configuration management, technical reviews, and others are applied throughout the process. Okay, তো এখানে বেসিক্যালি যে জিনিসটা বলতে চাইলো সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার প্রসেসের যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কে 5টা জেনেরিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি থাকে। সেগুলো হচ্ছে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট। এগুলোকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডারে কিছু স্পেসিফিক অ্যাকশন থাকে এবং প্রত্যেকটা স্পেসিফিক অ্যাকশনের আন্ডারে কিছু টাস্ক সেট থাকে। টাস্ক যে সেটগুলো আছে এটা বেসিক্যালি আসলে কি আইডেন্টিফাই করে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ক টাস্কস দ্যাট আর টু বি কমপ্লিটেড, দ্য ওয়ার্ক প্রোডাক্টস দ্যাট উইল বি প্রডিউসড, দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স পয়েন্টস দ্যাট উইল বি রিকোয়ার্ড, and the milestones that will be used to indicate the progress. So basically একটা জেনারিক অ্যাক্টিভিটির আন্ডারে কিছু স্পেসিফিক অ্যাকশন আছে, প্রত্যেকটা স্পেসিফিক অ্যাকশনের আন্ডারে পার্টিকুলার টাস্ক সেট আছে যেটা আমাকে আইডেন্টিফাই করে হচ্ছে আমাকে কি কি ওয়ার্ক টাস্ক কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ক টাস্ক কমপ্লিট করার শেষে আমি কি কি ওয়ার্ক প্রোডাক্ট প্রডিউস আকারে পাবো, কি কি কোয়ালিটি অ্যাসুরেন্স আমাকে এনশিওর করতে হবে, এবং প্রত্যেকটা টাস্ক কি কি মাইলস্টোন অ্যাচিভ করবে, এই জিনিসগুলাই হচ্ছে ইন্ডিকেট করে। সো এই টোটাল জিনিসটার হচ্ছে আমার জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি, এবং এদের ব্যাকএন্ডে আমরা জানি থ্রু আউট দ্য প্রসেস আমব্রেলা অ্যাক্টিভিটিগুলো কাজ করে। সো এই টোটাল জিনিসটা হচ্ছে সফটওয়্যার প্রসেসের একটা ফ্রেমওয়ার্ক। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছিলাম। আচ্ছা, এই চ্যাপ্টারে নতুন আমরা যে জিনিসটা শিখবো সেটাকে হচ্ছে প্রসেস ফ্লো। যেমন এখানে লেখা আছে, ইউ শুড নোট দ্যাট ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য সফটওয়্যার প্রসেস হ্যাজ নট ইয়েট বিন ডিসকাসড। সো আমরা এই চ্যাপ্টারে এটা ডিসকাস করব। দিস অ্যাসপেক্ট কল্ড প্রসেস ফ্লো describes how the framework activities and the actions and the tasks that occur within each framework activity are organized with respect to sequence and time and is illustrated in figure 2.2. So এখানে কি বলতেছে, প্রসেস ফ্লোটা আমাকে কি ডিসক্রাইব করে, ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি, অ্যাকশন, টাস্ক যেটা একটা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে অর্গানাইজ করা আছে এটা আসলে কোন সিকোয়েন্সে একটার পর একটাকে অর্গানাইজ করা আছে উইথ রেসপেক্ট টু টাইম। আমরা কোন অ্যাক্টিভিটির পরে কোন অ্যাক্টিভিটিটাতে যাব, সিকোয়েন্সটা কি হবে এবং কিভাবে যাব, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে আমাদের প্রসেস ফ্লো। সো আমরা এই পেজের লাস্ট প্যারাটা পড়ার আগে আমরা কিছু ছবি দেখে আসি প্রসেস ফ্লো এর। সো বেসিক্যালি আমরা যে 5টা জেনারিক অ্যাক্টিভিটির নাম জানি, কনস্ট্রাকশন, প্ল্যানিং, মডেলিং, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট। তো এই কাজগুলা বিভিন্ন সিকোয়েন্সে হতে পারে এবং এই সিকোয়েন্সগুলো অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের প্রসেস ফ্লো পেয়ে থাকতে পারি। তো ছবিতে যেমন দেখা যাচ্ছে, প্রথমটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রসেস ফ্লো, মানে হচ্ছে ফার্স্টে কমিউনিকেশনের কাজ হবে, দেন প্ল্যানিং, দেন মডেলিং, দেন কনস্ট্রাকশন, দেন ডিপ্লয়মেন্ট। ফিগার বি বলতেছে ইটারেটিভ প্রসেস ফ্লো। ইটারেটিভ প্রসেস ফ্লো মানে হচ্ছে আইটারেশন বা লুপ থাকতে পারে। কীরকম, আমি কমিউনিকেশনের কাজ করে প্ল্যানিংয়ের কাজে গেলাম, দেন আমি আবার কমিউনিকেশনের কাজে আসতে পারি, আবার কমিউনিকেশনের কাজে এসে আবার কমিউনিকেট করে রিকোয়ারমেন্টস গ্যাদার করে এটার উপর আমি আবার প্ল্যানিং করে দেন মডেলিংয়ে যেতে পারি। আবার সেলফ লুপ থাকতে পারে, সাপোজ আমি একটা মডেলিংকে বারবার রিফাইন করতে পারি, দেন আমি মডেলিং থেকে কনস্ট্রাকশনে যে আমার যদি আবারও দরকার হয় রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য, দেন আমি আবারও কমিউনিকেশনে ফেরত এসে আবারও আমি স্টেপ বাই স্টেপ যেতে পারি। সো এই ধরনের প্রসেস ফ্লোটাকে বলা হচ্ছে আইটারেটিভ প্রসেস ফ্লো। ওকে, সো সি নাম্বার ফিগার যেটা বলতেছে এটাকে বলা হচ্ছে ইভলিউশনারি প্রসেস ফ্লো। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ফেজ আমি স্টেপ বাই স্টেপ ফলো করবো এবং এটা একটা রেস ট্র্যাকের মতো বা একটা সার্কিটের মতো, যে
ইভলিউশনারি বারবার ইভলিউশন হইতে থাকবে। লাইক আমি কমিউনিকেশন থেকে হেয়ার আমি যদি কমিউনিকেশন থেকে স্টার্ট করে প্ল্যানিংয়ে যে মডেলিং করে কনস্ট্রাকশন দেন ডিপ্লয়মেন্ট করে আমি একটা ইনক্রিমেন্ট রিলিজ করব একটা সফটওয়্যারে, দেন আমি আবারও সেম ফেজগুলোকে রাউন্ড ওয়াইজ আমি ঘুরতে থাকবো। প্রত্যেকটা আইটারেশন বা প্রত্যেকটা সার্কিট আমি যতবার শেষ করে আসব, শেষে আমি এক একটা করে সফটওয়্যারে ইনক্রিমেন্ট রিলিজ করব। সো এই টাইপের প্রসেস ফ্লোটাকে বলা হয় হচ্ছে ইভলিউশনারি প্রসেস ফ্লো। অ্যান্ড লাস্টলি যেটাকে বলা হচ্ছে প্যারালাল প্রসেস ফ্লো, সেটা হচ্ছে আমি ফেজগুলোকে প্যারালালি চালাতে পারি। কীরকম? কমিউনিকেশনের পরে প্ল্যানিং করে মডেলিংয়ে যেতে পারি, আবার আমি কমিউনিকেশন থেকে প্ল্যানিংয়েও যেতে পারি, আবার কমিউনিকেশন থেকে আমি মডেলিংয়েও আসতে পারি। সো এই দুইটা ফেজ থেকেই কিন্তু আমি মডেলিংয়ে আসতে পারতেছি প্যারালালি। সো এই টাইপের প্রসেস ফ্লোগুলোকে বলা হচ্ছে প্যারালাল প্রসেস ফ্লো। সো এই জিনিসগুলো আমরা গত চ্যাপ্টারে ছিল না, এই চ্যাপ্টারে এসে আমরা নতুন পাইলাম। সো এই ফিগারে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলাই হচ্ছে এই পেজ নাম্বার মেবি 31, হ্যাঁ পেজ নাম্বার 31-এর একদম লাস্ট প্যারাটা। তো কি বলতেছে? A linear process flow executes each of the 5 framework activities in sequence, beginning with communication and culminating with deployment. মানে কমিউনিকেশন থেকে মানে শুরুটা করে ডিপ্লয়মেন্ট দিয়ে কালমিনেট বা শেষ করা, এবং সিকোয়েন্স বরাবর কাজ হবে। এটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রসেস ফ্লো। দেন আসতেছে আইটারেটিভ প্রসেস ফ্লো। আইটারেটিভ প্রসেস ফ্লো কি বলতেছে? রিপিটস ওয়ান অর মোর অফ দ্য ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস বিফোর প্রসিডিং টু দ্য নেক্সট। মানে আমি এক একটা ফেজকে ওয়ান অর মোর একাধিকবার আমি কি করতে পারবো? রিপিট করতে পারবো। সো এই টাইপের প্রসেস ফ্লোটাকে বলা হচ্ছে আমাদের iterative process flow. Evolutionary process flow কি বলতেছে? An evolutionary process flow executes the activities in a circular manner. Each circuit through the 5 activities leads to a more complete version of the software. যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা সার্কিট ফুল হলে আমরা একটা করে সফটওয়্যারের ইনক্রিমেন্ট পাচ্ছি। সো আমি ইনিশিয়ালি প্রথমবার যে ইনক্রিমেন্ট পেলাম, পরের বারের ইনক্রিমেন্টে আরও কিছু ফাংশনালিটি থাকবে, আরও কিছু ফিচার থাকবে, বা আগের যে ফাংশনালিটিগুলো কম এফিশিয়েন্ট এবং এফেক্টিভ ছিল সেগুলো আরও বেশি ইফেক্টিভ হবে। সেইভাবে আস্তে আস্তে আমি যতবার এক একটা করে সার্কিট ফিল আপ করে এক একটা করে ইনক্রিমেন্ট দিচ্ছি, তত আমি সফটওয়্যারটার কমপ্লিট ভার্সনের দিকে আগায় যাচ্ছি। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে ইভলিউশনারি, মানে আমার সফটওয়্যারটা ইভলভ হয়। Parallel process flow কি বলতেছে? Parallel process flow executes one or more activities in parallel with other activities. Like আমি কমিউনিকেশন থেকে মডেলিং, কমিউনিকেশন থেকে আমরা যদি একটু ফিগারটা দেখি আবারও, আমরা কমিউনিকেশন থেকে ডিরেক্ট প্ল্যানিংয়ে যেয়ে দেন মডেলিংয়ে যেতে পারি, আবার কমিউনিকেশন থেকে ডিরেক্ট মডেলিংয়ে যেতে পারি। সো প্যারালালি আমি কাজটা করতে পারি। সো এই টাইপের প্রসেস ফ্লোকে বলা হচ্ছে প্যারালাল প্রসেস ফ্লো। ওকে, সো এখন পর্যন্ত আমরা পেজ নাম্বার 30-র কয়েকটা বেসিক কোয়েশ্চেন দেখলাম এই চ্যাপ্টার রিলেটেড। পেজ নাম্বার 31-এ আমরা হচ্ছে গত চ্যাপ্টারে পড়ে আসা প্রসেস ফ্রেমওয়ার্কটা আরেকবার একটু দেখলাম। নতুন আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সফটওয়্যার প্রসেস ফ্লো, জেনারিক অ্যাক্টিভিটিগুলো কি কি ফ্লোতে একটার পর একটা হতে পারে, সিকোয়েন্সটা। সো এই জিনিসটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে এসে নতুন দেখলাম। সো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিফাইনিং ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি। একটা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিকে আমরা হচ্ছে এখন ডিফাইন করব। সো এই জিনিসগুলো একটু বোঝার জিনিস, যদিও এই জিনিসগুলো স্লাইডে নাই। সো আমি জাস্ট একটু মোটামুটি একটু গো থ্রু করব, হ্যাঁ, যতটুকু বোঝা যায় বুঝতে যেতে পারলে আমাদের জন্য বেটার। সো এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে, although the author has described the 5 framework activities and provided a basic definition of each in chapter 1, a software team would need significantly more information before it could properly execute any of these activities as part of the software process. So therefore, if you are faced with a key question, what actions are appropriate for a framework activity given the nature of the problem to be solved, the characteristics of the people doing the work, and the stakeholders who are sponsoring the project? So
আমরা মোটামুটি ডেফিনেশন দেখে আসছি প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটির কোন অ্যাক্টিভিটির জন্য মানে কোন অ্যাক্টিভিটি আসলে কি ইন্ডিকেট করে। নাও এখানে একটা কি কোয়েশ্চেন রাইজ হতে পারে, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা জানলাম যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডারে কিছু স্পেসিফিক অ্যাকশন আছে, প্রত্যেকটা স্পেসিফিক অ্যাকশনের আন্ডারে আবার স্পেসিফিক টাস্ক সেট আছে। তো framework activity related what actions are appropriate for a framework activity, মানে আমি যদি একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটির কথা চিন্তা করি তাহলে কি কি অ্যাকশন একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমাকে যদি কিছু জিনিস বলা থাকে লাইক কি কি গিভেন দ্য নেচার অফ দ্য প্রবলেম টু বি সলভ, মানে আমরা যে প্রবলেমে ডিল করতেছি তার নেচার যদি আমাদেরকে বলা থাকে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল ডুইং দ্য ওয়ার্ক, যে পিপলগুলা এটার সাথে জড়িত আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তারা কীভাবে কাজ করে, ওয়ে অফ দ্য ডিলিং দ্য প্রবলেম, অ্যান্ড দ্য স্টেক হোল্ডার্স হু আর স্পন্সরিং দ্য প্রজেক্ট। আচ্ছা, স্টেক হোল্ডার জিনিসটা কি, এটা মোটামুটি আমরা গত চ্যাপ্টারে একটু পড়ছিলাম। স্টেক হোল্ডার হচ্ছে একটা সফটওয়্যার প্রজেক্ট রিলেটেড যাবতীয় যত ধরনের মানুষ আছে সবাইকে আমি স্টেক হোল্ডার বলতে পারি, বা কথাটা যদি আরেকটু এমফ্যাটিক্যালি বলি বা এমফ্যাসিস দিয়ে বলি, সেটা হচ্ছে একটা সফটওয়্যার প্রসেসের কাজ শুরু হওয়া থেকে শেষ মানে কাজ আরম্ভ হওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সফটওয়্যার ডেলিভারি দেওয়ার পরেও পর্যন্ত এই টোটাল যে লাইফ টাইমটা আছে, এবং একটা সফটওয়্যার যখন বাজারে থাকে বা এবং ইন অপারেশন থাকে, যত মানুষকে তারা ইফেক্ট করতে পারে সবাইকে আমি স্টেক হোল্ডার বলতে পারি। সো আমার অর্গানাইজেশনের ভিতরের মানুষকে আমি স্টেক হোল্ডার বলবো, অর্গানাইজেশনের বাইরেরও কিছু স্পেসিফিক মানুষকে আমি আমার এই সফটওয়্যারটা স্টেক হোল্ডার বলতে পারি। ওকে, সো এখানে যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে হোয়াট অ্যাকশনস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর আ ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি। সো এটার খুব সুন্দর একটা অ্যান্সার ওরা খুব পয়েন্ট টু পয়েন্ট দিয়েছে। কীরকম, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি ফর আ স্মল সফটওয়্যার প্রজেক্ট রিকোয়েস্টেড বাই ওয়ান পারসন উইথ সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড রিকোয়ারমেন্টস, দ্য কমিউনিকেশন অ্যাক্টিভিটি, মানে এখানে সাপোজ আমরা শুধু কমিউনিকেশন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করছি, একটা কমিউনিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে কী কী অ্যাকশন থাকতে পারে। একটা স্মল প্রজেক্টের জন্য যেখানে রিকোয়ারমেন্টগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল, এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে সাপোজ কমিউনিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে কী কী টাস্ক থাকতে পারে। দ্য কমিউনিকেশন অ্যাক্টিভিটি মাইট এনকম্পাস লিটল মোর দ্যান আ ফোন কল উইথ the appropriate stakeholder. Therefore, the only necessary action is phone conversation, and the work tasks that this action encompasses are: make contact with stakeholder via telephone, discuss requirements and take notes, organize notes into a brief written statement of requirements, email to stakeholder for review and approval. ছোট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যেখানে রিকোয়ারমেন্টগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল, এই টাইপের একটা প্রজেক্টের কাজের শুরুতে যে কমিউনিকেশন অ্যাক্টিভিটি থাকে তার আন্ডারে একটা টাস্ক হতে পারে ভেরি সিম্পল ফোন কনভারসেশন, এটা একটা অ্যাকশন হতে পারে ফোন কনভারসেশন। সো একটা অ্যাক্টিভিটির আন্ডারে কিছু টাস্ক থাকে, প্রত্যেকটা টাস্কের আন্ডারে আবার কিছু কি থাকে, প্রত্যেকটা অ্যাকশন আন্ডারে কিছু টাস্ক সেট থাকে। তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে কমিউনিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে ফোন কনভারসেশন যদি একটা অ্যাকশন হয়, তার আন্ডারে ওয়ার্ক টাস্কগুলো হতে পারে এই চারটা জিনিস, যে আমি উইথ ইউজিং টেলিফোন আমি তার সাথে কন্ট্যাক্ট করব, মানে স্টেক হোল্ডারের সাথে রিকোয়ারমেন্টগুলো নিব এবং নোট করব সেটাকে। এই আমি যে রিকোয়ারমেন্টগুলোকে নোট আকারে নিলাম সেটাকে একটা ব্রিফ স্টেটমেন্ট আকারে, প্রফেশনাল রিকোয়ারমেন্ট আকারে আমি এটাকে সাজাবো, এবং এই প্রফেশনালি আমি জিনিসটাকে যে সাজালাম রিকোয়ারমেন্টগুলোকে, এগুলোকে আবার ইমেল করে স্টেক হোল্ডারের কাছে পাঠাবো ফর রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল। সেটা হচ্ছে ছোট্ট একটা প্রজেক্টের ক্ষেত্রে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির আন্ডারে একটা পার্টিকুলার টাস্ক অ্যাকশন এবং তার আন্ডারে কী কী টাস্ক সেট হতে পারে আমরা সেটা দেখলাম। এখন প্রজেক্টটা যদি কনসিডারেবলি মোর কমপ্লেক্স হয় এবং যেখানে স্টেক হোল্ডার একজন না একাধিক হতে পারে এবং এক এক ধরনের স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্টস এক এক রকম হতে পারে। সো ইচ, যেমন এখানে বলা আছে, ইফ দ্য প্রজেক্ট ওয়াজ কনসিডারেবলি মোর কমপ্লেক্স উইথ মেনি স্টেক হোল্ডার্স, ইচ উইথ আ ডিফারেন্ট সেট, sometime conflicting requirements, the communication activity might have 6 distinct actions. এটা চ্যাপ্টার 5 এ স্পেসিফিক একটু ডিটেলসে বলা আছে। তো কী কী স্পেসিফিক অ্যাকশন থাকতে পারে এই টাইপের প্রজেক্টের কমিউনিকেশন অ্যাক্টিভিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে ইনসেপশন,
elicitation, elaboration, negotiation, specification and validation. Each of these software engineering actions would have many work tasks and the number of distinct work products. So basically আমরা এখানে আসলে ওরা যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জেনেরিক যে ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি আছে তার আন্ডারে আসলে কি কি অ্যাকশন এবং টাস্ক সেট থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট কি কি টাস্ক সেট থাকতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য সফটওয়্যার ওরা এই অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিয়েছে যে সফটওয়্যার সাইজটা যদি ছোট হয় সেই প্রজেক্টের কাজের শুরুতে আমি যদি ফর এক্সাম্পল কমিউনিকেশন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করি, কমিউনিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে সিম্পল একটাই অ্যাকশন থাকতে পারে, সেটা হচ্ছে ফোন কনভারসেশন। এখন এই ফোন কনভারসেশনটাকে আমি আবার কয়েকটা টাস্কে ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে এই 4টা। আর প্রজেক্টের কাজটা যদি কনসিডারেবলি আর একটু কমপ্লেক্স হয়, যেখানে স্টেক হোল্ডার আসলে একজন না একাধিক এবং এক একজনের রিকোয়ারমেন্টটা একজন আরেকজনের সাথে কনফ্লিক্টিং হতে পারে বা অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে, সেই ক্ষেত্রে কমিউনিকেশন অ্যাক্টিভিটির আন্ডারে অ্যাকশন থাকবে হচ্ছে 6 ধরনের। সেটা হচ্ছে এখানে বলা হলো ইনসেপশন, এলিসাইটেশন, ইলাবোরেশন, নেগোসিয়েশন, স্পেসিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। এবং এই প্রত্যেকটা টাস্ক অ্যাকশনের আন্ডারে কিছু স্পেসিফিক টাস্ক সেট থাকবে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে ডিপেন্ডিং অন দ্য সফটওয়্যার, আমি কী টাইপের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেটা কত বড় বা কত ছোট, এটার উপর ডিপেন্ড করে আমার আসলে অ্যাক্টিভিটি, তার আন্ডারে অ্যাকশন এবং টাস্ক সেটগুলো আসলে ডিটারমাইন করা হয়। ওকে, সো পরবর্তীতে ওরা আরেকটা টপিক নিয়ে আসে, সেটা হচ্ছে আইডেন্টিফাইং এ টাস্ক সেট। একটা স্পেসিফিক অ্যাকশনের আন্ডারে কী কী টাইপের টাস্ক সেট থাকতে পারে, এখানে ওরা খুব সুন্দর সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে বলছে। এবং এখানে ওরা ওই ছোট প্রজেক্টের জন্য কীরকম টাস্ক সেট থাকতে পারে, আবার বড় প্রজেক্টের জন্য কী ধরনের টাস্ক সেট হতে পারে, এটা একটা এক্সাম্পল দেখাইছে। ওকে, সো নাও উই আর মুভিং অন টু দ্য পেজ 35, প্রসেস প্যাটার্নস। সো প্রসেস প্যাটার্নটা আসলে কী জিনিস, আমি আসলে খুব ডিটেলস এখানে না যে ডিরেক্টলি হচ্ছে আমি এটার ডেফিনেশনে চলে যাই। সেটা হচ্ছে প্রসেস প্যাটার্নটা হচ্ছে প্রসেস প্যাটার্ন এই লাইন থেকে শুরু, এই জায়গাটাতে প্রসেস প্যাটার্নের ডেফিনেশনটা বলা আছে। সো প্রসেস প্যাটার্ন জিনিসটা কি? আ প্রসেস প্যাটার্ন describes a process related problem that is encountered during software engineering work, identifies the environment in which the problem has been encountered and suggests one or more proven solutions to the problem. সো প্রসেস প্যাটার্নের মধ্যে আসলে এই সবকটা জিনিস পড়তেছে। প্রসেস প্যাটার্নের মধ্যে কী কী জিনিস পড়তেছে, আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ শুরু করার পরে প্রসেস রিলেটেড যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, প্রবলেমটা কোন পরিবেশে অ্যারাইজ হইল, লাইক কোন সিচুয়েশনে অ্যারাইজ হইল, এবং সেই প্রবলেমের ওয়ান অর মোর প্রুভেন সলিউশনের সাজেশন, এই সবগুলো জিনিসকেই বলা হবে বেসিক্যালি হচ্ছে এক একটা প্রসেস প্যাটার্ন। সো ফর দ্য টাইম বিং আমরা জাস্ট ডেফিনেশনটা জেনে রাখলাম, প্রসেস প্যাটার্ন কী জিনিস, এটা রিলেটেড অনেক কিছুই এখানে বলা আছে। সো খুব একটা ডিটেলসে আমরা এই জায়গাটা যাব না। নাও আমি আসলে এখন মুভ করব হচ্ছে মোটামুটি আমরা এখানে অনেক কিছু স্কিপ করব। সো আমি একটু আপডেটটা নেই। সো ফর দ্য টাইম বিং আমি যতটুকু পড়লাম সেটা হচ্ছে পেজ নাম্বার 30 থেকে পেজ নাম্বার 30 বেসিক কোয়েশ্চেনগুলো থেকে পেজ নাম্বার 31 হচ্ছে জেনারেট প্রসেস মডেলটা কি, ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি, আমব্রেলা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটির আন্ডারে অ্যাকশন থাকে, অ্যাকশনের আন্ডারে টাস্ক সেট থাকে। দেন হচ্ছে আমরা নতুন একটা জিনিস এখানে শিখলাম, সেটা হচ্ছে প্রসেস ফ্লো জিনিসটা কি সেটা শিখলাম। তারপরে হচ্ছে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির আন্ডারে কী ধরনের অ্যাকশন থাকতে পারে এবং সেই অ্যাকশনের কী কী টাস্ক থাকতে পারে সেটা দেখলাম, এবং কীভাবে টাস্ক সেট আইডেন্টিফাই করা যায়। যদিও আমি এই জিনিসটা খুব একটা এলাবোরেট করি নাই, এখানে খুব সুন্দর করে এক্সাম্পল দেওয়া আছে। আই হোপ ইউ গো থ্রু দ্য বুক। ওকে, দেন আমরা একটা জিনিস শিখলাম পেজ নাম্বার 35-এ, সেটা হচ্ছে প্রসেস প্যাটার্ন, এবং আমরা শুধু ডেফিনেশনটা দেখলাম। ওকে, সো ইফ আই গো ব্যাক টু দ্য স্লাইড, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু বই থেকে পড়তে হবে।
সো স্লাইডটা হচ্ছে আমি অলরেডি তোমাদেরকে ক্লাসে প্রোভাইড করা হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন যেই জায়গাটা আছে সেখানে হচ্ছে আমি এই স্লাইডের লিঙ্কটা দিয়ে দিব। সো বইয়ের সাথে স্লাইডের পার্থক্যটা আসলে কোথায়, এখন আমরা একটু সেটা দেখি। যেমন টেকনিক্যাল যে স্টেপগুলো এখানে বলা হচ্ছে, এখানে টোটাল 8টা টেকনিক্যাল স্টেপের কথা বলা আছে। রিকোয়ারমেন্ট, স্পেসিফিকেশন, আর্কিটেকচারাল অ্যান্ড ডিটেল ডিজাইন, টেস্ট ডিজাইন, কোডিং, ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, অ্যাকসেপ্টেন্স টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স। বইতে আসলে এই টোটাল 8টা পয়েন্টকে ওরা 5টা জেনেরিক অ্যাক্টিভিটির মাধ্যমে দেখাইছে। সো এই স্লাইডে যেভাবে প্রসেস মডেলগুলোকে আসলে বর্ণনা করা আছে, সব মোটামুটি সব জায়গায় ওরা এই 8টা পয়েন্টকে উল্লেখ করছে। আবার বইতে যখন প্রসেস মডেলগুলোকে ডিসক্রাইব করা আছে, ওরা বেসিক্যালি জেনেরিক অ্যাক্টিভিটির আন্ডারে বা পার্সপেক্টিভে প্রসেস মডেলগুলোকে ডিসক্রাইব করছে। সো বেসিক্যালি আসলে আমি সম্ভবত ক্লাসে বলছিলাম এই জিনিসটা, যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা টপিক আপনারা যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবে দেখেন, দেখা যাবে যে ওভারঅল ঘুরে ফিরে একই জিনিসই, বাট এক এক জায়গায় জিনিসগুলো একটু চেঞ্জড, এক এক রকম। যেমন স্লাইডে এখানে 8টা পয়েন্ট দিচ্ছে, বইতে ওরা 5টা জেনারিক অ্যাক্টিভিটির মাধ্যমে প্রকাশ করছে। এবং মোর ওভার বেসিক্যালি ওই 5টা জেনারিক অ্যাক্টিভিটির আন্ডারেই কিন্তু এখানে যে 8টা পয়েন্ট আছে এগুলো বেসিক্যালি পড়ে যায়। সো আমরা এগুলো আসলে দেখবো। সো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেসিক টেকনিক্যাল স্টেপ হচ্ছে এই 8টা। তো কী কী? রিকোয়ারমেন্ট, ফার্স্টে রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হয়। রিকোয়ারমেন্ট গ্যাদার করার পরে হচ্ছে স্পেসিফিকেশনগুলো ঠিক করে নিতে হয়। দেন হচ্ছে এটাকে ডিজাইন করতে হয়। তারপর বেসিক্যালি এটাকে আর্কিটেকচারাল ডিজাইন বলা হচ্ছে। দেন এটাকে আবার সিস্টেম ইউনিট টেস্টিং বা অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিজাইন করতে হয়। দেন হচ্ছে এটাকে কোডিং করতে হয়, কোডিং করে আবারও ইউনিট টেস্টিং করতে হয়। 4 নাম্বারটা আসলে টেস্টটা কীভাবে করবো সেটা ডিজাইন করা হয়, এবং 5 নাম্বার হচ্ছে কোডিং এবং ইউনিট টেস্টিংটা অ্যাকচুয়ালি করা হয়। 6 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং। 7 নম্বরে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং, অ্যান্ড 8 নম্বরে বলা হচ্ছে এটার মেইনটেনেন্স। সো অনেক ধরনের টেস্টিংয়ের নাম এখানে বেসিক্যালি বলা আছে। সো এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার টেস্টিং। তো এই কয়টা হচ্ছে আমাদের বেসিক টেকনিক্যাল স্টেপ, এবং বেসিক কিছু ম্যানেজমেন্ট স্টেপ আছে। সেগুলো হচ্ছে কি কি? প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, প্রজেক্ট ফাইন্যান্সিং, human resource management, technology management, process management, and product positioning management. So for the timing আমরা শুধু জাস্ট পয়েন্টগুলো দেখে যাচ্ছি। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কী কী বেসিক টেকনিক্যাল স্টেপ থাকে, বেসিক কী কী ম্যানেজমেন্ট স্টেপ থাকে। সো বইয়ের মাধ্যমে হয়তো বা আমরা একটু ডিটেলসে গো থ্রু করবো হোপফুলি। ওকে, তো এই যে টেকনিক্যাল যে স্টেপগুলো আমরা এখানে যে টেকনিক্যাল স্টেপগুলো ফলো করা হয় একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, প্রত্যেকটা স্টেপ শেষে কিন্তু কিছু ওয়ার্ক প্রোডাক্ট প্রডিউস হয়। সো টোটাল এই টেকনিক্যাল স্টেপগুলার পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি কী কী ধরনের প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, সো এই টাইপের কিছু প্রোডাক্ট প্রডিউস হয়। ফার্স্ট অফ অল প্রজেক্ট একটা প্ল্যান রেডি হয়, দেন রিকোয়ারমেন্টসের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, স্পেসিফিকেশনের ডকুমেন্ট তৈরি করতে হয়, ডিজাইন যে করা হচ্ছে সেটা ডকুমেন্ট তৈরি করা হয়, টেস্ট ডিজাইনটা করা হয় এবং এটা একটা প্ল্যান তৈরি করা হয়, কোডিং পার্টে কোড জেনারেট হয়, টেস্টিং পার্টে টেস্টের রেজাল্ট থাকে, ইউনিট ইন্টিগ্রেশন অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কীরকম হলো এটার রেজাল্টগুলা, এবং লাস্টে আমরা যখন এটাকে মেনটেনেন্সে যাই তখন আমাদের ইউজার ম্যানুয়াল লাগে এবং অবশ্যই হচ্ছে ট্রেনিং ম্যাটেরিয়ালস লাগে। সো দিজ আর দ্য বেসিক টেকনিক্যাল স্টেপস অফ সফটওয়্যার প্রসেস লাইফ সাইকেল। 8টা পয়েন্ট। এই এখানে যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট স্টেপস, এবং প্রত্যেক টেকনিক্যাল স্টেপগুলা মানে সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে কী কী টাইপের প্রোডাক্ট প্রডিউস হচ্ছে সেগুলো হচ্ছে এই কয়টা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কারো যদি কোনো জায়গা বুঝতে প্রবলেম হয়, সো কাইন্ডলি গিভ মি আ কমেন্ট। ওকে, সো নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লাইফ সাইকেলগুলো আসলে বেসিকটা কী, ফান্ডামেন্টাল কী কী অ্যাপ্রোচ। সেটা হচ্ছে ফার্স্টে প্ল্যান করতে হয়, সেটাকে পারফর্ম করতে হয়, পারফর্ম করার পরে মেজার করতে হয়, মেজারটা করার পরে আমাকে বুঝতে হয়, আমাকে একটা কন্ট্রোল আনতে হয়,
এবং কন্ট্রোল করার পরে এটাকে আসলে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হয়। সো দিজ আর দ্য ফান্ডামেন্টাল অ্যাপ্রোচেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সেটা কি কি? প্ল্যান, পারফর্ম, মেজার, কন্ট্রোল অ্যান্ড ইমপ্রুভ। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো কমপ্লেক্সিটিস জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এখন পর্যন্ত আমরা বইতে যেহেতু পাই নাই, সো ফর দ্য টাইমিং আমরা এটাকে স্কিপ করব। মাইক্রো কমপ্লেক্সিটি অ্যান্ড ম্যাক্রো কমপ্লেক্সিটি বলতে আসলে কি বোঝাচ্ছে, ওকে। সো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে কি কি, একটা সফটওয়্যার লাইফ সাইকেল রিলেটেড বেসিক টেকনিক্যাল স্টেপগুলো কি কি, দেন দেখলাম হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট স্টেপগুলো কি কি, তারপর দেখলাম হচ্ছে কি কি প্রোডাক্ট প্রডিউস হয়, এবং ফান্ডামেন্টাল আসলে অ্যাপ্রোচটা কি, ওভারঅল অ্যাপ্রোচটা কি, প্ল্যান, পারফর্ম, মেজার, কন্ট্রোল অ্যান্ড ইমপ্রুভ। সো স্লাইডের পর থেকেই হচ্ছে যেই এক্সিস্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার প্রসেস মডেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। সো এদেরকে বলা হয় হচ্ছে ট্র্যাডিশনাল বা প্রেসক্রিপটিভ সফটওয়্যার প্রসেস মডেল। এই জিনিসটা নিয়ে বইতে আলোচনা করা আছে। সো পেজ নাম্বার, এখন আমরা আবার বইতে ফেরত আসলাম। সো বইয়ের পেজ নাম্বার 30 থেকে 35-এর আমরা ডেফিনেশন পর্যন্ত দেখলাম। এরপরে আমি হচ্ছে ডিরেক্টলি জাম্প করব সফটওয়্যার প্রসেস মডেলে। সো এটাকে বলা হচ্ছে প্রেসক্রিপটিভ প্রসেস মডেলস। সো ইন দ্য নেক্সট টিউটোরিয়াল আমি হচ্ছে এই প্রসেস মডেলগুলোকে সুন্দর করে ডিসক্রাইব করব। আমরা বইও পড়ব, আমরা স্লাইডটাও দেখব, এবং আমরা যে স্লাইডটা আসলে বেসিক্যালি ফলো করতেছি, এই স্লাইডের ম্যাক্সিমাম কথাবার্তা এই বইটার এই চ্যাপ্টার থেকেই নেওয়া। সো দ্যাটস ওয়াই আসলে বইটা পড়া একটু যদি ডিটেলসে পড়া যায় তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। সো দ্যাটস ওয়াই আমি চ্যাপ্টার পেজগুলোকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করতেছি। জাস্ট আমি ক্লাসে যেভাবে পড়াই সেভাবেই পড়ানোর চেষ্টা করতেছি। So I hope you also go through the pages of this book just like I have gone through now. I hope you will understand the topics I have covered in this tutorial. If you find anything tricky or anything what should I say, anything difficult to understand, if you don't understand anything, then kindly give a comment under the link in the comment section of the given link. So hopefully আমরা next tutorial থেকে হচ্ছে প্রেসক্রিপটিভ যে মডেলগুলো আছে সেটা শুরু করব। So I hope you enjoyed it. Thank you.